আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। এবং দর্শক, আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এবং আজ আমাদের আলোচনার বিষয় গরমে স্ট্রোকের ঝুঁকি। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হয়েছেন নিউরোসার্জন বিশেষজ্ঞ ডাক্তার সানাউল্লাহ শামীম। এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। ডাক্তার সানাউল্লাহ শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। জি, ধন্যবাদ। আমরা আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলতে যাচ্ছি। গরমকালে আসলে স্ট্রোকের ঝুঁকি এত বেশি কেন বেড়ে যায় এই বিষয়ে। কিন্তু যেমনটা বলছিলাম যে আসলে গ্রীষ্মকাল শুধুমাত্র অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় না, এটা প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায় নানান কারণে। তো সেই বিষয় নিয়ে আজ আপনার সাথে আলোচনা করব। প্রথমে শুরু করছি, আসলে গ্রীষ্মকালে কেন স্ট্রোকের ঝুঁকি এত বেশি বেড়ে যায়? জি, ধন্যবাদ। গ্রীষ্মকাল আসলে একদিকে আমাদের বিভিন্ন রসালো ফলের মাস আমরা উপভোগ করি, ঠিক একইভাবে বিভিন্ন অসুখ বিসুখ কিন্তু আমাদেরকে ঘিরে ধরে। সবচেয়ে বেশি যেটা আজকে আলোচ্য বিষয়, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই গ্রীষ্মের গরমে আমরা কিন্তু অনেকগুলো অসুখের মধ্যে পড়ে যাই। বিশেষ করে যেটা নীরবে হয়ে থাকে, যেটা আমরা অনেক সময় অ্যাডজাস্ট করতে পারি না, সেটা হচ্ছে যে এই হিট স্ট্রোক কিংবা ব্রেইন স্ট্রোক, এগুলোর চান্স অনেক বেড়ে যায়। অতিরিক্ত গরমের কারণে আমাদের যে শরীরে ঘাম হয়, শরীরে রক্ত থেকে প্রয়োজনীয় পানি এবং লবণ নীরবে বেরিয়ে যায় ঘামের সাথে। এতে রক্তের ঘনত্ব বৃদ্ধি পায় এবং রক্ত চলাচলের গতিটা স্লথ হয়ে যায়। এই স্লথ হওয়ার কারণে আমাদের ব্রেইনে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা কিন্তু বেড়ে যায়। এর ফলে আমরা বিভিন্ন স্ট্রোকে ভুগে থাকি, বিশেষ করে ইসকেমিক স্ট্রোক সেটাতে আমরা কিন্তু বেশি ভুগে থাকি। আচ্ছা, আরেকটা কথা যে গ্রীষ্মকালে হিট স্ট্রোকটা কিন্তু অনেক বেশি পরিচিত নাম আমাদের জন্য, যে গ্রীষ্মকালে হিট স্ট্রোকটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি, আসলে হিট স্ট্রোকটা কেন হয়ে থাকে? জি, ধন্যবাদ। এই হিট স্ট্রোকটা বেশি আক্রান্ত করে আমাদের যারা প্রান্তিক জনগণ, আমাদের কৃষক ভাইরা আছেন, আমাদের রিক্সাওয়ালা ভাইরা আছেন, শ্রমিক সম্প্রদায়ের ভাইরা আছেন, যারা এই 11টা থেকে 4টা পর্যন্ত গ্রীষ্মকালে যে প্রচণ্ড তাপদাহ যখন হয়, তখন তারা মাঠে একটানা কাজ করে। এর ফলে তার শরীরের তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 40 ডিগ্রি সেলসিয়াস কিংবা 104 ডিগ্রি ফারেনহাইট কাছাকাছি চলে যায়, তখন আমাদের ব্রেইন সেই টেম্পারেচারকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, রেগুলেট করতে পারে না। তখনই আমাদের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেয় এবং সেগুলো সামান্য থেকে খুব মারাত্মক হতে পারে, এমনকি একজন মানুষ অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। এটাই হিট স্ট্রোক। অতিরিক্ত গরমের কারণে আমাদের ব্রেইনের টেম্পারেচার নিয়ন্ত্রণ ক্ষমতা, ব্যালেন্স ক্ষমতা ব্যর্থ হওয়ার জন্যই এটা হয়ে থাকে। আচ্ছা, এখন বর্তমানে আপনি দেশের যে জ্বালানি সংকটের একটা অবস্থা দেখছেন, পেট্রোল পাম্পে মানুষ কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছে, বিশেষ করে এই গরমের সময়, এই রোদের সময় সবাই হচ্ছে পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকছেন। তো এই অবস্থাতে আপনি তাদের জন্য কি পরামর্শ দিবেন, যারা দীর্ঘক্ষণ এরকম লাইনে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকছেন, তারা যাতে হিট স্ট্রোক থেকে বাঁচতে পারেন, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? জি, ধন্যবাদ। সাধারণত 1-2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু কম। কিন্তু যারা বয়স্ক আছেন, যাদের ব্রেইনের কার্যাবলী এমনিতে একটু কম্প্রোমাইজড, তাদেরকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। সাদা এবং ঢিলে ঢালা লুজ সাদা রঙের পোশাক পরিধান করতে হবে। মাথায় একটা যে কোনো ধরনের টুপি তারা ব্যবহার করবে এবং দীর্ঘক্ষণ 1-2 ঘন্টার বেশি যদি দাঁড়াতে হয়, তাহলে কিছুটা ছায়ার নিচে কিছুক্ষণ তারা বিশ্রাম নেবে। আপনার সাথে একটু হিট স্ট্রোক নিয়ে কথা বলছিলাম। যদি হচ্ছে কখনো দেখেন যে আশেপাশে কারো হিট স্ট্রোক হয়েছে, তাৎক্ষণিক আসলে আপনি কি করতে পারেন সেটি আপনার একটু জানা প্রয়োজন আছে। হতেই পারে যে আপনার আশেপাশে যে মানুষরা রয়েছেন, তারা এই ধরনের কোনো একটা ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছেন। তো তাৎক্ষণিক অবশ্যই দর্শক তাকে প্রথমেই ঠান্ডা একটা জায়গায় নিয়ে যেতে হবে এবং হচ্ছে তার যে শরীরের যে অবস্থা, যদি জামা কাপড় খুব টাইট জামা কাপড় পরে থাকেন, সেক্ষেত্রে তার জামা কাপড়ের বোতাম হতে পারে, সেগুলো একটু খুলে
খুলে যাতে হচ্ছে একটু নিঃশ্বাস নিতে পারেন এমন একটা জায়গা তৈরি করে দিতে হবে, এবং আশপাশে যাতে হচ্ছে অনেক বেশি ভিড় জমাট না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ যদি অনেক বেশি ভিড় জমে থাকে আশেপাশে, তখন কিন্তু এই যে অক্সিজেনের একটা ফ্লো, সেটা নেওয়া কিন্তু তার জন্য একটু কষ্ট হয়ে যায়। এরপরে যেটা দর্শক করা যেতে পারে, পানি বা তরল জাতীয় কোনো খাবার যদি থাকে সামনে, অবশ্যই তাকে অল্প অল্প করে সেই মুহূর্তে সেই পানিটা দিতে হবে। আরেকটা কথা আপনাদেরকে মনে করে দিতে পারি, হতে পারে যে অনেকের ডায়াবেটিস থাকে, তো অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিসটা অনেক হাইপোগ্লাইসেমিয়া নামক একটা রোগ আছে, সেই হাইপোগ্লাইসেমিয়া হয়েই কিন্তু অনেকে অজ্ঞান হয়ে যান। তো সেই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে, এই বিষয় নিয়ে আমরা আরও শুনবো। এই মুহূর্তে আমাদের সাথে আমার অতিথি যুক্ত হয়ে গিয়েছেন, চলে যাচ্ছি সরাসরি ওনার কাছে। ডাক্তার সানাউল্লাহ শামীম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনার অনুপস্থিতিতে একটু দর্শকদের সাথে বলছিলাম যে আসলে হিট স্ট্রোক হলে কি করা যেতে পারে, এবার একটু আপনার পরামর্শ নিতে চাই। জি। হিট স্ট্রোক যখন হবে তখন আগে একটু বুঝতে পারা যাবে যে যিনি হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন তার একটু মানসিক অসংলগ্নতা হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছেন, মাথা ব্যথা হচ্ছে, বমির ভাব হচ্ছে, এমনকি খিঁচুনিও হতে পারে। বা প্রাথমিক যেগুলো অল্প, অল্প অবস্থা, যে মাথা ব্যথা হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, তখনই তিনি একটা ছায়ার মধ্যে চলে যাবেন এবং যারা আশেপাশে থাকবেন তারা তাকে ছায়ার মধ্যে চলে যাবেন। গায়ের অপ্রয়োজনীয় কাপড়-চোপড়গুলো খুলে ফেলবেন এবং তাকে বাতাস করতে থাকবেন, স্পঞ্জিং করতে থাকবেন। পানি দিয়ে, গামছা দিয়ে স্পঞ্জিং করতে থাকবেন এবং কোল্ড স্পঞ্জিং করতে পারলে ভালো। বরফের যদি দেয়া যায় গলার নিচে, বগলের নিচে কিংবা রানের গোড়ায়, এগুলো দিয়ে যদি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 38 বা 38.5 পর্যন্ত নামিয়ে আনা যায়, তাহলে আর স্পঞ্জিং করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে নিকটস্থ হাসপাতালে নিয়ে তাকে আইভি স্যালাইনের মাধ্যমে তার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে, তার কিডনির প্রোটেকশনটা ঠিকমতো রাখতে হবে এবং রেজিস্টার্ড চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। চিকিৎসা কিন্তু খুব কঠিন নয়। জি, এবার একটু জানতে চাচ্ছি আসলে এই যে ব্রেন স্ট্রোক এবং হিট স্ট্রোক, এটার মধ্যে পার্থক্য কিন্তু আমরা অনেকে জানি না এবং পার্থক্য করতে না পারাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে ব্রেন স্ট্রোক এবং হিট স্ট্রোকের মধ্যে পার্থক্যটা কোথায়? জি, হিট স্ট্রোকের তো একটি ডেফিনিটিভ ইতিহাস থাকবে যে তিনি দীর্ঘক্ষণ রোদে কাজ করেছেন। এই ইতিহাস যদি না থাকে, বাসার মধ্যে ছায়ার মধ্যে ফ্যানের নিচে বা এসির নিচে তো কারো হিট স্ট্রোক হবে না। হিট স্ট্রোক হবে মাঠে এবং যারা পরিশ্রম করছেন, কায়িক পরিশ্রম করছেন, অনেক বেশি পরিশ্রম করছেন রোদের মধ্যে এবং তাদের টেম্পারেচারটা অনেক বেশি থাকবে, 40 ডিগ্রি সেলসিয়াস অথবা 104 ডিগ্রি ফারেনহাইটের মতো। কিন্তু ব্রেন স্ট্রোকে সেটা হবে না। ব্রেন স্ট্রোকে যেটা হবে যে অতিরিক্ত ঘামের কারণে রক্ত চলাচলটা স্লো হয়ে গিয়ে ব্লাড প্রেশার কমে গিয়ে ব্রেইনের কিছু কিছু রক্তনালীতে রক্ত যদি জমাট বেঁধে যায় এবং সেইখানকার কিছু উপসর্গ তৈরি করবে, কিন্তু তাপমাত্রা কিন্তু ঠিকই থাকবে এবং তারা তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন, মাথা ব্যথা করতে পারে, মুখে আড়ষ্টতা চলে আসতে পারে, মুখ এক পাশে বেঁকে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারেন, কিন্তু টেম্পারেচার ঠিক থাকবে। তো ব্রেন স্ট্রোক এবং হিট স্ট্রোকের মধ্যে এটাই মূলত ডিফারেন্স, যে বাইরে যারা কাজ করে রোদের মধ্যে, গ্রীষ্মকালে, গরমের মধ্যে, তাদের হিট স্ট্রোকটা হয়, আর ব্রেন স্ট্রোকটা যে কোনো সময় যে কোনো জায়গাতে হতে পারে। আচ্ছা, ব্রেন স্ট্রোক যেহেতু যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো রোগী আমরা পেয়ে থাকি, আশেপাশে যারা থাকবেন তাদের তাৎক্ষণিক কি করা উচিত? জি, সবচেয়ে ভালো কথা হলো যে ব্রেন স্ট্রোক হলে যেহেতু সময়টা খুবই ইম্পর্টেন্ট, ৩ ঘন্টার মধ্যে যদি আমরা ডায়াগনোজ করতে পারি এবং পেশেন্টকে সম্পূর্ণ ভালো করে ফেলা সম্ভব। সেজন্য যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে একটা সিটি স্ক্যান করেই যদি ৩ ঘন্টার মধ্যে রোগ ডিটেকশন করা যায় যে এটা ইসকেমিক স্ট্রোক, তাহলে কিন্তু ইন্টারভেনশনের মাধ্যমে তিনি সম্পূর্ণ সুস্থ হতে পারেন। আবার যদি হিমোরেজিক স্ট্রোক হয়, সেখানেও প্রয়োজনীয় ইন্টারভেনশন, ওষুধ কিংবা সার্জারি, এগুলোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। মানে যদি ব্রেন স্ট্রোক হয় তাহলে দ্রুত হসপিটালে অবশ্যই তাকে নিতে হবে। কিন্তু হিট স্ট্রোক হলে প্রাথমিক চিকিৎসায় তাকে একটা ছায়াতে নিয়ে গিয়ে তার অপ্রয়োজনীয় কাপড়-চোপড়গুলো খুলে তাকে বাতাস করে দেওয়া, কোল্ড স্পঞ্জিং করা, বরফ স্পঞ্জিং করা, এগুলো কিন্তু প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, এই যে গ্রীষ্মকালে বা এই সময়টাতে তো বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, বিশেষ করে হচ্ছে এই যে দুপুর 12টার পরে কিন্তু রোদটা আরো বেশি প্রখর থাকে, তখন বাচ্চাদের স্কুল ছুটির সময় হয়, আবার অনেক বাচ্চাদের তখন স্কুল যাওয়ার সময় হয়। তো এই ছোট শিশুদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, তারা যখন স্কুলে যাবেন তারা কি বাড়তি সতর্কতা মেনে চলতে পারেন? জি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বড়দের একটা শরীরের পানি অনেকগুলো বেরিয়ে গেলেও সে কিন্তু সময় পাবে এবং সেটা কম্পেনসেট করার জন্য টাইম পাবে। কিন্তু বাচ্চাদের ভলিউমের সাথে, ব্লাড ভলিউম কিংবা
মানে জলীয় অংশের পরিমাণ যদি অল্পও কমে যায় তাতে কিন্তু খুব সিমটম হয়ে যায়। এ কারণে গ্রীষ্মকালে অ্যাসেম্বলি করার সময় খুব সাবধান থাকতে হবে। বাচ্চাদেরকে অবশ্যই একটি পানির বোতল সবসময় দিতে হবে এবং যে বাচ্চারা এমনিতেই খুব বেশি ঘামায় তাদেরকে একটু খাবার স্যালান খাওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে যে কতটুকু ঘামালে সে একটু খাবার স্যালাইন খাবে। বেশি ঘাম হলে শুধু পানি খেলে কিন্তু সেটা রিপ্লেসমেন্ট হবে না। সেক্ষেত্রে রক্তের সোডিয়াম কমে গিয়ে অনেক ক্ষতি হতে পারে। তো অ্যাসেম্বলিতে এই ঘটনাটা ঘটে। অ্যাসেম্বলিটা খুব বেশি দেরি করা যাবে না এবং দ্রুত শেষ করতে হবে এবং সেখানে খেয়াল রাখতে হবে কোনো বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে কিনা, ঘুরে পড়ে যাচ্ছে কিনা, সেই বিষয়টা একটু শিক্ষকদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে। আচ্ছা, এবং শিশুদের কথা যেহেতু বলেছি, এবার একটু হচ্ছে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন বা বয়স্ক যারা রয়েছেন তাদের কথাটা একটু বলতে চাচ্ছিলাম। যারা বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে গ্রীষ্মকালে কি বাড়তি সতর্কতা মেনে চলবেন তারা? জি, বয়স্ক যারা আছেন, যারা আগে থেকে স্ট্রোকের ট্রিটমেন্ট করছেন, তাদের কিন্তু স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যাবে। কারণ যিনি একবার স্ট্রোক হয়েছেন তার রক্তনালীর যে গাত্র সেখানে চর্বি জমা আছে, রক্তনালীটা অনেক সরু আছে, তিনি ট্রিটমেন্ট করছেন, ট্রিটমেন্ট ওষুধ চলছে। তো তারও যদি অতিরিক্ত ঘাম হয়, পানি এবং লবণ শরীর থেকে বেরিয়ে যায়, রক্ত চলাচলের গতি যদি স্লথ হয়ে যায় এবং সেক্ষেত্রে ব্রেইনের আবার স্ট্রোক হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। এবং বয়স্ক যারা আগের স্ট্রোকের পেশেন্ট তাদেরকে তাদের জন্য উপদেশ হচ্ছে এই ১১টা থেকে ৪টা পর্যন্ত এই সময়টা অপ্রয়োজনে তীব্র রোদের মধ্যে বেশি সময় অতিক্রান্ত না করা এবং আগের যে ওষুধপত্রগুলো আছে, রক্তচাপের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, স্ট্রোকের ওষুধ, রক্তের চর্বির ওষুধ, এগুলো যেন কোনোভাবেই যেন মিস না হয় এবং যে পরিমাণ পানি এবং লবণ শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেটার জন্য বাসায় এসে কিংবা পাশে একটি দোকানে প্রয়োজনীয় পানি পান করা এবং যদি ঘামান বেশি উনি অবশ্যই একটু খাবার স্যালাইন খাওয়ার অভ্যাসও থাকতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই গরমের সময় যে নারীরা হচ্ছে খুব তাদের লাইফের বা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু তারা তাদের রান্নাঘরে দিয়ে দেন। আমাদের যে ইসেরা আছেন, হাউসওয়াইফ যারা রয়েছেন বিশেষ করে, এই যে গরমের মধ্যে রান্না বান্না করা, তাদেরও তো হচ্ছে হিট স্ট্রোকের একটা ঝুঁকি থাকে। তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? জি, এটা খুবই ভালো একটা বিষয়। এটা সাধারণত আমরা অ্যাড্রেস করি না। এটা ওনারা কমপ্লেইন করেন না। কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটি রান্নাঘরে সাধারণত এসি থাকে না কিংবা ফ্যানও থাকে না। রান্নাঘরে কাজ করতে গিয়ে দীর্ঘক্ষণ প্রায় ৭-৮ ঘন্টা আমাদের নারীরা কিন্তু প্রচুর ঘামের সম্মুখীন হন। ওনাদের প্রচুর ঘাম হয় এবং ব্লাড প্রেশারের নিয়ন্ত্রণটা কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়। এবং অনেকেই এই ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে মাথা ঘোরায় এবং চোখে একটু ঝাপসা দেখেন এবং অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে যান, তারপরও আমরা তাদেরকে হসপিটালে নিয়ে যাই। কিন্তু এগুলো যদি আমরা একটু আগে থেকে অ্যাড্রেস করি যে একটানা ৭-৮ ঘন্টা রান্নাঘরে অতিক্রান্ত না করে যদি ফ্রিকোয়েন্সিটা একটু বাড়ায়, ১-২ ঘন্টা পর আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে আবার ঘাম মুছে একটু তরল খাবার খেয়ে প্রয়োজনীয় একটু খাবার স্যালাইন খেয়ে আবার যদি রান্নাঘরে যাওয়া যায় সেটা খুব ভালো হয়। বিশেষ করে এই গ্রীষ্মকালে অতিরিক্ত ঘামটাকে প্রিভেন্ট করতেই হবে এবং সেখানেও কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রান্নাঘরের বদ্ধ ঘরে যদি অনেকক্ষণ কেউ কাজ করে তার টেম্পারেচার কিন্তু 40°C হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তারও হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে যদিও সেটা কম। কিন্তু তার যে রক্তের লবণের যে ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা সেটা অনেক বেশি। সোডিয়াম কমে যেতে পারে, সোডিয়াম কমে গেলে তার হৃদযন্ত্রের যে ভারসাম্য সেটা নষ্ট হতে পারে, হৃদস্পন্দনের যে গতি সেটা ব্যাহত হতে পারে, ব্রেইনের যে ফাংশন সেটা ব্যাহত হতে পারে। এই জন্য তাদেরকে একটু বিষয়টা খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পরপর তরল খাবার তাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং একটু বিশ্রাম নিতে হবে, ফ্যানের নিচে বসতে হবে, এসির নিচে বসতে হবে এবং ঘাম মুছে নিয়ে আবার তাদেরকে সেখানে যেতে হবে। আচ্ছা, এই গ্রীষ্মকালে আর একটা বিষয় দেখা যায় যে বাইরে থেকে যখন হচ্ছে কেউ বাসায় আসে সাথে সাথে কিন্তু ফ্রিজের পানিটা হচ্ছে খেতে চান। তো এতে কি স্বাস্থ্যের কোনো উপকারিতা আছে নাকি অপকারিতা আছে, এই বিষয়টা জানতে চাচ্ছি। বাইরে থেকে এসে খুব দ্রুত একদম ফ্রিজের বরফ পানি খাওয়াটা পান করাটা সঠিক নয়। সেক্ষেত্রে তারা একটু মিক্স করে নরমাল পানি প্লাস কিছুটা ঠান্ডা পানি মিক্স করে খেলে ভালো হয়। অন্যথায় গলার বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। দ্রুত ঠান্ডা পানি শরীরের জন্য উপকারিতার চাইতে অপকারিতাই বেশি এবং একটু সময় নিয়ে ঠান্ডা এবং গরম মিক্স করে সহনীয় পর্যায়ের যে ঠান্ডাটা আছে সেটা খেলেই ভালো হয়।
আচ্ছা, আর গোসলের একটা বিষয় আছে এখানে, যে গ্রীষ্মকালে হচ্ছে এই যে বারবার ঘন ঘন গোসল করা, বিশেষ করে বাইরে থেকে হচ্ছে যখন ঘামিয়ে বাসায় আসেন তখন কিন্তু সাথে সাথে হচ্ছে গোসলের জন্য যাওয়া, এটা কি কতটুকু সঠিক কিনা, বা একটু আরাম নিয়ে বা একটু রেস্ট নিয়ে গোসলে যাওয়া ঠিক হবে কিনা, এই বিষয়ে আপনার পরামর্শ কি থাকবে? কোনটা, মানে শাওয়ারে? জি, গোসল করাটা, যে বাইরে থেকে এসে সাথে সাথে জি, গোসলে চলে যাওয়া। জি। না, বাইরে থেকে এসে সঙ্গে, সঙ্গে গোসল করাটা স্বাস্থ্যসম্মত নয়। বাইরে থেকে এসে উনার যে শরীরের ঘর্মাক্ত যে শরীরটি আছে, সেটাকে আগে ম্যানেজ করতে হবে। উনি জামা-কাপড় খুলে ফ্যানের নিচে বসবেন, বিশ্রাম নিবেন এবং ঘামগুলো ভালোমতো শুকিয়ে যাওয়ার পর তারপর তিনি গোসল করতে যাবেন। এটাই স্বাস্থ্যসম্মত। এই একদম তীব্র শরীরে তাপমাত্রা বেশি নিয়ে দ্রুত শাওয়ার নেওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আচ্ছা, এবার একটু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাড্রেস করতে চাচ্ছি, যা তরুণদের স্ট্রোক নিয়ে। আমরা কিন্তু এখন দেখছি যে তরুণদের মধ্যে কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেক অংশেই বেড়ে গিয়েছে। এর কারণ কি বলে আপনি মনে করছেন এবং এর সমাধান কি হতে পারে? জি, আমাদের তরুণদের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা যেমনি বাড়ছে, ঠিক একইভাবে কিন্তু হৃদরোগের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এটা অবশ্যই অ্যালার্মিং। এটার কারণ হচ্ছে তাদের যেই এক্সারসাইজ, ব্যায়াম, খেলাধুলা এগুলোর প্রতি অনীহা, অতিরিক্ত পরিমাণ মোবাইল সহ গেজেটে আসক্তি এবং অতিরিক্ত পরিমাণ বসে থাকা, পরিশ্রম না করা, মর্নিং ওয়াক না করা, খেলাধুলা না করা এবং বিশেষ করে ফাস্ট ফুড, যেটা ফ্যাটি খাবারের প্রতি তারা যে ঝুঁকছে, যেটাকে আমরা জাঙ্ক ফুড বলে থাকি, এগুলো কিন্তু বেশিভাবে তাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, রক্তের প্রেশার বাড়িয়ে দিচ্ছে এবং তাদের স্ট্রোক এবং হৃদরোগের হার অনেক বেড়ে যাচ্ছে। এবং তরুণদের মধ্যে যে স্ট্রোকটা, সেটার কিন্তু প্রগনোসিস খুবই খারাপ। মানে তার কনসিকুয়েন্স কিন্তু বেশ খারাপ এবং যেই হৃদরোগগুলো হচ্ছে সেগুলো বেশ জটিল পর্যায়ে কিন্তু ধরা পড়ছে। এ কারণে আচ্ছা। তরুণদেরকে বলতে হবে অতিরিক্ত মোবাইল বা গ্যাজেট আসক্তি বাদ দিতে হবে। নিয়মিত এক্সারসাইজ, জিম এগুলো করতে হবে এবং জাঙ্ক ফুড পরিহার করে পর্যাপ্ত পরিমাণ সবজি, সবুজ ফলমূল, শাকসবজির দিকেই ঝুঁকতে হবে, সামুদ্রিক মাছের দিকেই ঝুঁকতে হবে। আচ্ছা, এই যে স্ট্রোকের উপর ঘুমের প্রভাবটা কতটুকু? অনেকে তো হচ্ছে ঘুমের স্ট্রোকের হচ্ছে টাইম টেবিল যেটা থাকে, ঘুমের টাইম টেবিল এখনকার তরুণদের মধ্যে সেটা আসলে একদম আগে যেমন হচ্ছে একটা সময় ছিল, নির্ধারিত সময় সবাই কিন্তু ঘুমাতে যেত। তো এখনকার তরুণদের মধ্যে কিন্তু তা হয় না। অনেকের পড়াশোনার জন্য হতে পারে, মানসিক চাপের জন্য হতে পারে, বা ক্যারিয়ারের জন্য হতে পারে, ঘুমের একটা সময়টা কিন্তু হচ্ছে গিয়ে মানে একটু অন্যরকম হয়ে গিয়েছে। অনেকে খুব দেরিতে ঘুমাতে যান বা সারা রাত ঘুমান না, সকালবেলায় হচ্ছে গিয়ে ঘুমোতে যান। এটাতে কি স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে কিনা? অবশ্যই, অবশ্যই। এবং এটা তো এখন অ্যালার্মিং। এবং আমাদের যারা উচ্চ শ্রেণীর মানুষরা আছেন, তরুণ সম্প্রদায়ের যারা আছেন, তারা কিন্তু অবশ্যই ঘুমের এই যে স্বাভাবিক নিয়মটা, সেটা তারা ফলো করছে না। এবং শরীরের যে বায়োলজিক্যাল রিদম, সেটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যাহত হচ্ছে। হুম, হুম। এবং আর্লি টু বেড, আর্লি টু রাইজ, এই যে প্রিন্সিপালটা, এটা কিন্তু এখন আমরা মানছি না। এজন্যই কিন্তু আমরা স্ট্রোক সহ, হৃদরোগ সহ, কোলেস্টেরল, ডায়াবেটিস, প্রেশার সহ এই বিভিন্ন রোগী কিন্তু প্রচুর পরিমাণে আমরা ভুগতে যাচ্ছি। ঘুমের সাথে ডায়াবেটিসের নিয়ন্ত্রণের সম্পর্ক আছে, ঘুমের সাথে প্রেশার নিয়ন্ত্রণের সম্পর্ক আছে, ঘুমের সাথে ব্রেইনের স্বাভাবিক কাজকর্মের সম্পর্ক আছে, ব্রেইনের সাথে হৃদরোগের সম্পর্ক আছে। এজন্য ঘুম মানে ব্রেইনের রেস্ট এবং সেই রেস্টটা যদি আমরা পর্যাপ্ত দিতে না পারি, তাহলে এই অসুখগুলো আমাদের মধ্যে অনেক বেশি আকারে আরো ছড়িয়ে পড়বে এবং পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই এবং সময় মতো ঘুমের কোনো বিকল্প নেই। আচ্ছা, আরেকটা বিষয় কি, যে যখন হচ্ছে এক পাশ ঝিমঝিম করে আমরা ধরে নিই যে হচ্ছে স্ট্রোকের একটা সিমটম এটা। আসলে কি যেকোনো এক পাশ ঝিমঝিম করা স্ট্রোকের সিমটম হতে পারে কিনা, খুব ছোট করে উত্তরটা নিব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে ডাক্তার সানাউল্লাহ শামীম যুক্ত ছিলেন, তবে ওনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে দর্শক। তবে এই মুহূর্তে উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের সাথে আলোচনা করেছেন। হিট স্ট্রোক হলে আসলে কি করণীয়, তিনি এই বিষয়ে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি কিন্তু হচ্ছে ব্রেইন স্ট্রোক এবং হিট স্ট্রোকের মধ্যে যে একটা বিশাল পার্থক্য আছে, সেই বিষয়ে কিন্তু আমাদের সাথে তিনি আলোচনা করেছেন। আরেকটা কথা দর্শক, হিট স্ট্রোকটা নিয়ে কিন্তু আজ আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি এই বিষয়ে, কেননা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা শহরের অবস্থা, যে প্রতিদিনই কিন্তু পেট্রোল পাম্পগুলোতে অনেকগুলো মানুষ ভিড় করছেন। এই রোদের সময়টাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে হিট স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেকখানি বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার আশেপাশে যদি কারো এই ধরনের কোনো ঝুঁকি থেকে থাকে, তখন অবশ্যই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে এবং সাহায্যের জন্য কী করতে হবে
এতক্ষণ আমরা তা নিয়ে কিন্তু আলোচনা করেছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যদি কারো হিটস্ট্রোক হয়ে থাকে দর্শক, সাথে সাথে তাকে সেখান থেকে নিয়ে ঠান্ডা কোনো জায়গায় নিয়ে যেতে হবে এবং তার যে অপ্রয়োজনীয় কাপড়গুলো রয়েছে সেগুলো সরিয়ে তাকে একটু স্পাঞ্জিং করা যেতে পারে বা মুখে একটু পানি দেওয়া যেতে পারে। এই সকল কিছু করলে অনেকখানি কিন্তু তার জীবনহানির ঝুঁকিটা কমে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং আমরা কিন্তু প্রতি রবি, সোম এবং মঙ্গলবার আপনাদের অনেকগুলো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আমরা এইখানে উপস্থিত হই এবং অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে নেই, সেই উত্তরগুলো দেবার চেষ্টা করি। আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ, যারা অনেক চেষ্টা করেন আপনাদের প্রশ্নগুলোর, নানা প্রশ্ন যেগুলো আপনারা করে থাকেন ফেসবুক, ইউটিউব এবং আমাদের অনলাইনে, সেগুলো উত্তর দেওয়ার জন্য। আবারও দেখা হবে আগামীকাল।